কি গো মাসি, রান্না হলো? কত বেলা হয়ে গেল, হোটেলে তো সব লোক খেতে চলে এলো। তাড়াতাড়ি করো। এই তো হয়েই গেছে। একটু তো সময় লাগবে, মাছগুলো অনেক দিনকার, সেই জন্য ভিনিগারের জলে ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হচ্ছে। মাছগুলো প্রায় পচেই গেছে, একটু যদি ভিনিগারের জলে ভালো করে ভিজিয়ে না ধুই তাহলে গন্ধ ছাড়বে, লোকে তো আর খেতে চাইবে না। তুমি এত দাম নিচ্ছ খাবারের, অথচ খাবারের মান খুবই খারাপ দিচ্ছ। এই রকম থাকলে তো খদ্দের টিকবে না। নতুন খদ্দেররা আজ খাবে, কাল ছিচি করবে, পরশু আর এই দোকানে আসবেই না, অন্য দোকানে চলে যাবে। একটু তো খাবারের মান বাড়াও। প্রায় 350-400 টাকা করে থালি তোমার এখানে। চুপ করো তো, আমায় আর বেশি জ্ঞান দিও না। এই হোটেলের ব্যবসা আমাদের বংশ পরম্পরায় চলছে, আমরা জানি কি করে ব্যবসা করতে হয়। তুমি সামান্য রাঁধুনি হয়ে হোটেলের মালকিনকে জ্ঞান দিচ্ছ? তোমাদের বাপ কাকাদের সময় ব্যবসা অন্যরকম ছিল, তখন ওনারা খুব ভালো মানের জিনিস দিত, কিন্তু তুমি আসার পর থেকে এই রকম খাবারের মান খারাপ করে দিচ্ছ। 1 সপ্তাহ 2 সপ্তাহের পচা মাছ লোককে খাওয়াচ্ছ। কম দামের খাসি, মুরগি এই সমস্ত কিনে এনে লোকেদের দিচ্ছ। এরকম করলে যতই ভালো রান্না করি না কেন, খাবারের স্বাদ কিন্তু বজায় থাকবে না। নেহাত একটু ভালো রান্না করো বলে তাই, না হলে কিন্তু তোমার এত কথা আমি সহ্য করতাম না মাসি। আর তুমি আমার বাবার আমলের রাঁধুনি, না হলে ছোট মুখে বড় কথা বলার অপরাধে আমি এক্ষুনি তোমার কাছ থেকে বের করে দিতাম। নাও, এখন হাত চালিয়ে তাড়াতাড়ি করে খাবারটা করো। মা, এই হোটেলটা কিন্তু খুব ভালো। এই লোকেশনে সব থেকে ভালো রেটিং আছে এই হোটেলটা। চলো আমরা বরং এখানেই খেয়ে নি। বাবা, হাটের মধ্যে এরকম একটা নাম করা হোটেল, তাও আবার গ্রাম্য পরিবেশের, গ্রাম্য থিমের উপরে। বেশ ভালো, দামটা মনে হয় কমই হবে, গ্রামের পরিবেশ তো। সে আমি জানি না, সেসব তো ভেতরে গিয়েই জানতে পারবো। এখন চলো, এই দুপুরবেলা ঘুরতে ঘুরতে বড্ড খিদে পেয়ে গেছে। ভেতরে গিয়ে পেট পুজোটা সেরে আগে পেটকে ঠান্ডা করে নি। তোরই তো গ্রামের হাটে গিয়ে কেনাকাটা করব বলে এখানে এলি। নে এখন চল। এই যে মাসি, একবার এদিকে শুনুন। একটা চিকেন ফ্রাই আর ভাত আর মাংসের যে থালিটা আছে ওইটা দেবেন। ঠিক আছে, 2টো থালি কি দেবো দিদিমণি? হ্যাঁ হ্যাঁ, দুটোই লাগাও। আর শোনো, বড্ড কিন্তু খিদে পেয়েছে আমাদের দুজনের, অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো। বেশি সময় নষ্ট করো না, তাড়াতাড়ি নিয়ে এসো। এই নিন আপনাদের খাবার। দেখ, মাছটা থেকে কেমন পচা গন্ধ বেরোচ্ছে। তুই বললি এই তল্লাটের সব থেকে দামি হোটেল, আর খাবারের দামটাও তো অনেকটাই বেশি। খাওয়াই যাচ্ছে না। তোর মাংসটা খেয়ে কেমন লাগছে বলতো? মাংসটাও কেমন শক্ত চিবড়ে। এক একটা থালি 450 টাকা করে নিয়েছে মা, কম টাকা তো নেয়নি এরা। তাহলে এত বাজে খাবার কি করে দিচ্ছে? আর এই দোকানটা 250 বছরের পুরনো, জানো তো। গুগলে এদের রেটিংও খুব ভালো, সেই জন্যই আমি খেতে এলাম। এখন তো খাবারটা খাওয়াই যাচ্ছে না। দাঁড়াও, ওই মাসিকে আবার ডাকি। মাসি, একবার এদিকে এসো তো। আগে দিদিমণি, আর কিছু কি লাগবে? না না, যা খাবার খাইয়েছো অনেক। এসব তুমি কি খাবার দিয়েছো? ছি, হোটেলের খাবারের কোয়ালিটি ভীষণ খারাপ। তোমাদের হোটেলটা এই নামেই কাটে। খিদের সময় মানুষ যে দুটো অন্ন খেয়ে একটু শান্তি পাবে তার জো আছে? কি বাজে খাবার, খাবারগুলো আমরা খেতেই পারলাম না। আগে আজকে মনে হয় কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, আপনি একটু দাঁড়ান, আমি আবার নিয়ে আসছি খাবারগুলো। না না, কোনো দরকার নেই, সেই তো এই খাবারই আবার গরম করে নিয়ে চলে আসবে, বরং একটু বেশি মশলা দিয়ে, যাতে খারাপ খাবারের গন্ধগুলো না থাকে সেই জন্য। মাছ মাংসগুলো একটু টাটকা কেনার ব্যবস্থা করো, বুঝেছো?
ভালোই তো টাকা নিচ্ছ, সেই টাকাগুলো ভালো কাজে লাগাও। এরকম লোক ঠকিয়ে কতদিন ব্যবসা চলবে? এইরকম ভাবে ব্যবসা চলতে থাকলে না 250 বছরের দোকান 1 বছরেই উঠে যাবে। চলো মা। আজকে আবার একটা খরিদ্দার বাজে কথা বলল। দিদিমণি, আর বেশি দিন এইভাবে চলবে না, এবার অন্তত একটু বোঝার চেষ্টা করুন। এই মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার দোকান থেকে। রান্নার হাত তোমারই ঠিক নেই। বাবাদের সময় যেরকম রান্না করতে, সেরকম রান্না করতে পারছো না। জানোই তো জিনিসগুলো একটু পচা হয়, একটু বেশি মশলা দিয়ে দেবে, তাহলেই তো আর গন্ধটা বেরোয় না। এখন মার্কেটে কত রকমের মশলা বেরিয়ে গেছে, কালার, আজিনামোটো সব ইউজ করো, তাহলেই তো লেটা চুকে যায়। রান্না পারো না, আবার যত বড় বড় ডায়লগ। আমি এখানে ব্যবসা করতে বসেছি, লোকের সেবা করতে বসিনি। ওইগুলো দিলে মানুষের শরীর খারাপ করবে, সেই জন্যই তো আমি ওগুলো দিই না। আর ওই সমস্ত বাজে মশলায় আমি কোনোদিন রান্না করিও নি, করবও না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি এই দোকান থেকে। তোমার হাতের রান্নাও যখন কিছু করতে পারছে না, তাহলে তোমাকে রেখে লাভ কি? আমি ব্যবসার খাতায় কিছুতেই লস করতে পারবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। আমার যে তিনকুলে কেউ নেই, এই দোকানটাতেই তো পড়ে থাকি, এইটাই তো আমার সব। এখন আমায় এইভাবে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আপনি লাভ করুন না, একটু অল্প মাত্রায় করুন। আপনি খাবারের দাম 3 গুণ বাড়িয়ে তার 1 আনাও যদি জিনিস না দেন, এরকম করলে কি আর ব্যবসা চলবে? তোমার কি আছে কে নেই, তোমার দুঃখের কাহিনী শুনে আমার দিন চলবে না। পরিষ্কার করে একটা কথা বলে রাখছি, কান খুলে শুনে নাও। তুমি আর এই দোকানে থাকতে পারবে না বা কাজও করতে পারবে না। জ্ঞান দেওয়ার বেলায় তো খুব দিয়েছিলে, তখন তো মনে হয়নি যে তোমার তিনকুলে কেউ নেই, আমি তোমায় তাড়িয়ে দিলে কোথায় যাবে। চলে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও। এরপর সেই রাঁধুনি সেখান থেকে চলে গেল। দোকানে কাজ করে স্বল্প যা পুঁজি সে জমিয়েছিল, সেই পুঁজি কটা দিয়ে সে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি ভাড়া নিল। এভাবে আর কতদিন চলবে? এভাবে কি আর দিন চলে? পেটে খাওয়ার জন্য কিছু টাকা আমায় রোজগার করতেই হবে, রান্না ছাড়া কিছুই পারি না। বরং এই গরিব কুঠির পাশে একটা ছোট্ট হোটেল খুলি। জমানো যা টাকা আছে তা দিয়ে 1 সপ্তাহের পুঁজি জোগাড় করে হোটেল খোলা হয়ে যাবে। সেটাই করি বরং কাল থেকে। তারপর সেখানে সে হোটেল খুলল। হোটেল খোলার পর আস্তে আস্তে ব্যবসাটা চলতেও শুরু করলো। প্রথম প্রথম বেশি খদ্দের না হলেও অল্প কিছু খদ্দের হতো। তবে বুড়ির রান্নার স্বাদ ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়তে তার হোটেল আরো বড় হয়ে গেল। ধীরে ধীরে তার ব্যবসার বাড়বাড়ন্ত বেড়েই চলল। অন্যদিকে সেই 250 বছরের পুরনো হোটেল তার নিম্ন মানের খাবার দেওয়ার জন্য ধীরে ধীরে পড়তে থাকলো। কিছুদিন পর তাদের সেই হোটেল বন্ধই হয়ে গেল। মাসির হোটেলের ব্যবসা ধীরে ধীরে বাড়তে থাকায় মাসি একা হাতে সব পেরে উঠছিল না, তাই কিছু লোককে সে দায়িত্বে নিয়েছিল। শোভা দেবীর 3 মেয়ে ছিল। 3 মেয়েরই খুব ভালো ঘরে বিয়ে দিলেও শোভা দেবীর কিন্তু চিন্তার শেষ ছিল না। কারণ তার বড় মেয়ে শ্বশুর বাড়িতে সুখে সংসার করলেও 2 মেয়ে ছিল খুবই কুঁড়ে, তাই তারা সবসময় বাপের বাড়িতেই পড়ে থাকতো। শ্বশুর বাড়ি যেতে কার ভালো লাগে বলতো? সারাদিন ওই শাশুড়ির খ্যাচ খ্যাচ, এটা করো ওটা করো, হাজার একটা ফরমাইশ খাটতে হয়। তার থেকে বরং এই বাপের বাড়িতেই ভালো আছি বাবা, মায়ের রকম হুকুম চালিয়ে দিন চলে যায়, পায়ের ওপর পা তুলে তো খেতে পারি। তা যা বলেছিস, শ্বশুর বাড়িতে মা যে কেন পাঠালো কে জানে। বিয়ে না হয়ে তো বেশ ভালো ছিলাম, দিব্য জীবন যাপন করছিলাম, ভাল লাগে না। মায়ের বয়স হচ্ছে, এত কাজ কি মার একা পারে? কি জানি বাপু, কতদিন এই সুখের রাজত্বে থাকতে পারবো। এখন থেকে এত কিছু ভাবিস না তো, যা হবে পরে দেখা যাবে।
মা যতদিন আছে ততদিন আরামায়েশ করে কাটিয়ে দিই না, তারপরে ভবিষ্যৎ কি হবে ভগবান ঠিক রাস্তা বাতলে দেবে। শ্বশুর বাড়ির দিকে তো পাও মারাই না। কোনোদিন যদি খুব দরকারেও শ্বশুর বাড়িতে গিয়ে উঠতে হয়, তখন দেখা যাবে বর শাশুড়ি শ্বশুর বাড়ির সবাই একেবারে দূর দূর করে ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছে। বৌমা বলে যদি তখন না মানে? মেয়েদের অত সহজে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় না। দেখ, দুপুর হয়ে গেল কথা বলতে বলতে, চল গিয়ে খেয়ে আসি। মায়ের মনে হয় এতক্ষণে রান্না বান্না সব হয়ে গেছে। এই শরীরটাকে নাড়িয়ে উঠে শুধু শুধু কষ্ট দিতে যাব কেন? মায়ের রান্না হয়ে গেলে মা ঠিক নিজে এসে দিয়ে যাবে, তুই আর উঠিস না। সত্য? তা যা বলেছিস। আরাম করছি যখন একটু আরামই করি। কি কপাল আমার, হ্যাঁ, দুটো জোয়ান সমস্ত মেয়ে ঘরে বসে রয়েছে, তা সত্ত্বেও এই বুড়ি মাকে খেটে যেতে হচ্ছে। সকাল থেকে রাত সংসারের কাজ কম নাকি? বাতের ব্যথায় তো তাড়াহুড়ো করে করতেও পারি না। আগে যখন বয়স ছিল তখন কি চটজলদি কাজ করতে পারতুম। এখন শরীর মিয়ে গেছে, হাতে হাতে কোথায় সাহায্য করে দেবার লোক দরকার, তা না একাই করতে হচ্ছে। একা থাকলেও না হয় কথা ছিল, ঘাড়ের ওপর দুটো মেয়ে বসে রয়েছে, মা হয়তো আর তাড়িয়ে দিতে পারি না। দেখি ভগবান যতদিন পরীক্ষা নিতে চায় আমি দেব। ভগবান আর কত কষ্ট দিতে পারে আমিও দেখতে চাই। ওই দিনই শুভা দেবীর বড় মেয়ে শেফালি বাপের বাড়ি আসছিল। মা, কোথায় গো তোমরা সব? দেখো আমি চলে এসেছি, কতদিন পরে আসলাম। এসে থেকে এরকম ষাঁড়ের মতো চিল্লামিল্লি করছিস কেন? মা রান্নাঘরে আছে, যা গিয়ে হাতে হাতে দুটো কাজ করে দে। সে কি, বয়স্ক মা একা একা এই রোদে গরমে রান্নাঘরে রান্না করছে, আর তোরা দুজন খাটে বসে রয়েছিস? মাকে তো একটু সাহায্য করতে পারিস। জ্ঞান দিস না তো দিদি, জ্ঞান দিস না। তোর যদি অতই পিরিত উতলে ওঠে, যা না তুই সাহায্য করে দে। এসেই তো গেছিস, একটু তো কাজ করে দিলে আর গতর ক্ষয়ে যাবে না। শেফালি মা এলি? রান্নাঘর থেকে আওয়াজ শুনে বুঝতে পেরে গেছি। তা তোরা দিদিটাকে একটু বসতে দিসনি, এসেই শুরু করে দিয়েছিস। বড় মেয়ের জন্য যেন ভালোবাসা উঠতে পড়ছে। তোমার বড় মেয়ে তো আগে আমাদের মুখে মুখ নাড়তে এসেছিল, তাই সঠিক জবাবটা দিয়ে দিয়েছি। ও যদি আমাদেরকে কাজ করতে না বলতো, তাহলে আমরা এরকম ওর সঙ্গে তর্ক করতাম না। ওর তো তোমার জন্য বেশি মায়া, সেই জন্য বলেছি যার মায়া সেই কাজগুলো করে দেবে, আমরা কেন খেটে মরবো। স্যার, এদের সঙ্গে মুখ লাগিয়ে লাভ নেই, এরা দুই মেয়ে এইরকমই। তুই বস মা, একটু বিশ্রাম নে, আমি একটু ঠান্ডা জল দিচ্ছি তোকে। না মা, বিশ্রাম নেবার সময় আমার নেই। এসেই তোমার এই হাড় ভাঙা পরিশ্রম, মেয়ে হয়ে কি এটা আমি সহ্য করতে পারি? চলো, যা কাজ আছে আমি হাতে হাতে কিছুটা করে দিচ্ছি। এরপরে আর কি, শুভা দেবীর সংসারের সমস্ত কাজ তার বড় মেয়ে শেফালি করে দিল। খেতে বসে তারা মা মেয়ে একটু সুখ দুঃখের গল্প করছিল। বাকি দুই মেয়ের আগেই খাওয়া হয়ে গেছিল। তা হ্যাঁ রে মা, এমন পোড়া কপাল নিয়ে এসেছিস। দেখ, বাপের বাড়িতে এসেও দুদণ্ড বসবার সময় নেই, কাজ করতে হলো। তা বল, কেমন আছিস ওর বাড়িতে? অভাব কি একটু ঘুচলো?
তোমাকে তো ওই খবরটাই দিতে এসেছি। তোমার জামাই একটা ভালো সরকারি চাকরি পেয়েছে। আশা করছি আমাদের আর অভাবের দিন থাকবে না মা। এবার হয়তো ভগবান আমাদের দিকে একটু মুখ তুলে চেয়েছেন। বাহ, ভারী আনন্দের খবর। বাকি দুটো মেয়েকেও তো ভালো ঘর দেখে বিয়ে দিয়েছিলুম, কিন্তু ওরা সংসার করতে পারলো না। কুড়েমি করে কাজ করার ভয় বাপের বাড়িতেই এসে থাকে। তুই অন্তত ভালোভাবে দিন কাটাচ্ছিস, এই শুনেই আমার শান্তি। আসলে তুমি তো ওদের মাথার উপরে বটগাছের মতো ছায়া হয়ে রয়েছো, তাই ওরা পেয়ে বসেছে। একবার এই বটগাছটা সরতে দাও না, তারপরে বুঝতে পারবে কত ধানে কত চাল। স্যার, কয়েকটা ক্ষণের জন্য এসেছিস, কথা বাড়িয়ে লাভ নেই। তা জামাইয়ের জন্য কি রান্না বান্না সব করে এসেছিস? হ্যাঁ গো, দিনের বেলাটা ও বেড়ে খেয়ে নিতে পারবে, আর রাতের রান্নাটা বলেছি আমি গিয়ে করে নেবক্ষণ। সে কি রে, তুই এখনই চলে যাবি নাকি? হ্যাঁ, দিন বেলা না বেরোলে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে। আমি আসি বুঝলে, তুমি ভালোভাবে থেকো, আর সংসারে বেশি অশান্তি করো না। দুই বোন যেমন পারছে এখন থাকুক, আস্তে আস্তে ওরা দেখবে ঠিক হয়ে যাবে। ওই আশাতেই বসে আছি। তুই সাবধানে যাস রে মা। তা ঠিক বলেছিস, বড় মেয়েকে পেয়ে একেবারে আমাদের বদনাম করে ছাড়লো। আমি তো ভয় পাচ্ছি রে, বড় মেয়ের নামে দুঢোক জল বেশি খেয়ে এই সমস্ত সম্পত্তি না বড় মেয়েকেই দিয়ে দেয়। আমি কিন্তু পরিষ্কার বলে রাখছি, ওই বড় মেয়েকে আমি সংসারে একা না পেতে দেব না। মায়ের কাছে সবসময় আমরা দুজন থাকি, সংসারের ভাগ আমরা দুজন পাবো। তাই তো, আমি বুদ্ধি খাটিয়েই রেখেছি জানিস তো। এখনই যদি মাকে দিয়ে দলিলে সই করিয়ে এই সম্পত্তিটা বিক্রি করে দিতে পারি, তাহলে সমস্ত টাকা পয়সা আমরা দুজন ভাগ করে নিতে পারবো। মায়ের মৃত্যু অবধি অপেক্ষা করলে সম্পত্তি 3 ভাগ হবে। আর মায়ের যখন বড় মেয়ের প্রতি এত ভালোবাসা, তখন মাকে বরং শেফালির কাছেই পাঠিয়ে দেব। কি বলিস? বুদ্ধিটা কিন্তু একেবারে জব্বর লাগিয়েছিস। ঠিক আছে, তাই হবে। মাকে তো দেখতে গিয়েছিলে, তা কেমন আছেন শাশুড়ি মা? আর মায়ের কথা বলো না, খুব কষ্টে আছে জানো। ওই 2 বোন মাকে দিয়ে সমস্ত কাজ করায়, কুটোটিও নাড়ে না। তুমি বলো, এই বয়স্ক হাড়ে কি অত খাটনি পোষায়? তাই তো। আচ্ছা, এখন তো আমি একটা বড় চাকরি পেয়ে গেছি, মাকে তো আমাদের কাছে নিয়ে এসে রাখতেই পারি। তা তো রাখতে পারি, কিন্তু ওই ভিটে মাটি যে একেবারে শূন্য হয়ে যাবে তখন। তুমি কি ভাবছো, তোমার মুখে যা শুনছি, তোমার ওই 2 বোন তোমার মাকে ওই শেষ বয়স অবধি ওই ভিটে মাটিতে রেখে দেবে? দেখোই না, কিছুদিনের মধ্যেই তোমার মাকে ওই ভিটে ছাড়াই করে দেবে। সে কি গো, তাহলে কি হবে? দাঁড়াও দাঁড়াও, এত উতলা হয়েও না, ব্যবস্থা কিছু না কিছু একটা ঠিকই হবে। তুমি শুধু আমায় একটু বুদ্ধি খাটাতে দাও। মা, তোমার সঙ্গে আমাদের একটা কথা রয়েছে। কি কথা বলতে চাস? কিছু বানিয়ে দিতে হবে? আমার সঙ্গে কথা মানেই তো ফরমাইশ খাটা তোদের। এই জন্যই না ভালো কথা বলতে ইচ্ছা করে না। শোনো, তোমার বয়স হয়ে গেছে, বয়সকালে এই ভিটে মাটির দেখাশোনা কে করবে? তাই আমি ঠিক করেছি এই ভিটেটা বিক্রি করে দেব। খরিদ্দারও দেখা হয়ে গেছে, মিস্টার বিশ্বাস। আমাকে না জানিয়ে আমার ভিটে তোরা বিক্রি করে দিবি কি করে শুনি? দলিলে সই করলে তো তারপরে। আমাদের কি বোকা ভাবো নাকি? তুমি যখন গতকাল রাত্রিরে ঘুমোচ্ছিলে, তখনই দলিলে তোমার টিপছাপ নিয়ে নিয়েছি। তবে তোমার কোনো চিন্তা নেই, আমি সব কিছু বন্দোবস্ত করে রেখে দিয়েছি।
কালকে মিস্টার বিশ্বাসের কাছে জমি জমা বিক্রি করে দিয়ে টাকাটা আমরা দুই বোন ভাগ করে নেব। এই জমি বিক্রি করে যা টাকা পাবো তাতে আমাদের দুই বোনের ভালোভাবেই চলে যাবে। শ্বশুর বাড়িও ফিরে যেতে হবে না। শ্বশুর বাড়ি গেলেই অত কাজ করতে হবে, বাবা রে বাবা, অত খাটনি আমরা করতে পারবো না। আর তোমাকে তোমার বড় মেয়ে ঠিক দেখে রাখবে। তোমরা মামি অন্তঃপ্রাণ, দুজন দুজনকে দেখো, আমাদের আর দরকার নেই। বলে রাখলাম, কালকে কিন্তু সকাল সকাল তৈরি হয়ে যাবে। এই বাড়ি খালি করে দিতে হবে আমাদের প্রত্যেককে। কি হলো, এখনো তৈরি হতে পারলে না? এক্ষুনি মিস্টার বিশ্বাস এলো বলে বাড়িটা তো ফাঁকা করতে হবে। কখনো ভাবিনি যে শেষ বয়সে স্বামীর ভিটেটুকুও আমাকে হারাতে হবে। কখনো ভাবিনি যে শেষ বয়সে স্বামীর ভিটেটুকুও আমাকে হারাতে হবে। কিচ্ছু হারাতে হবে না মা। মিস্টার এস বিশ্বাস অর্থাৎ আমি, আপনার বড় জামাই, আমি এই জমিটা কিনে নিয়েছি। মিস্টার বিশ্বাস মানে সুকুমার বিশ্বাস? এ কি, আমরা তো ঠকে গেলাম। আপনারা দুই বোন মিলে আপনাদের বৃদ্ধা মাকে ঠকাচ্ছিলেন, তাই জন্য আমরা স্বামী স্ত্রী মিলে আপনাদের দুই বোনকে ঠকালাম, হিসাব বরাবর। আর এখন থেকে এই জমিতে শুধুমাত্র আমারই অধিকার রয়েছে। আর এই জমিটা আমার শাশুড়ি মাকে আমি উপহার হিসাবে দিলাম। তাই আপনারা এখান থেকে মানে মানে এখন কেটে পড়ুন। এই ভিটেতে আপনাদের আর কোনো অধিকার নেই। হ্যাঁ, যা, এবার তোরা দুই বোন গিয়ে শ্বশুর বাড়িতে ঘর কর। থাকার তো আর কোনো জায়গা নেই, তাই ওই শ্বশুর বাড়িতেই তোদের ফিরে যেতে হবে। মেয়েদের আসল ঠিকানা যে তাদের শ্বশুর বাড়ি, সেটা তোদের বোঝার সময় এসে গেছে। মা, তোমার বড় মেয়ে এইভাবে আমাদের দুইজনকে ঠকালো, তুমি কিছু বলবে না? না, কারণ ওরা উচিত কাজই করেছে। আমি আমার দুই জামাইকে চিনি, তোদের বরেরা ভীষণ ভালো। তোরাই অসভ্যতামো করে তাদেরকে ছেড়ে চলে এসেছিস। এখন যা, বিদায় হ আমার বাড়ি থেকে, বিদায় হ।